শীতলার চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু হচ্ছে কমলা ভট্টাচার্য প্রতিষ্ঠিত, কনক ভট্টাচার্য প্রযোজিত, স্বর্ণদ্বীপ অপেরা পরিবেশিত বাংলা চলচ্চিত্র ও যাত্রার কিংবদন্তি মেগাস্টার নায়িকা, গ্রাম বাংলা সকলের নয়নের মণি মিতালি চক্রবর্তী সম্পাদিত, নির্দেশিত ও অভিনীত পালা প্রযোজনা নারী আমি খেলনা নই। রচনা মেগাস্টার নাট্যকার মঞ্জিল ব্যানার্জি, নবসংকলন স্বরূপ চক্রবর্তী, নৃত্য পার্থ সারথী, সহ নির্দেশনায় কুমার বাপি, আলোধ্বনি এসডি সাউন্ড নিয়ন্ত্রণে শ্রীকান্ত ও বাপি, আবহ সঙ্গীত ও ফাইট নির্দেশনায় মিতালি চক্রবর্তী, অভিনয় যাত্রার অলরাউন্ডার হিরো কুমার বাপি, চলচ্চিত্র সিরিয়ালের ব্রোহাট নায়িকা মিস অর্পিতা, যাত্রার ব্যতিক্রমী নট পিনাকি গোস্বামী ও চিত্র মঞ্চ দূরদর্শনের ভয়াল ভয়ঙ্কর খলনায়ক কুমার হিরণ, তৎসহ সন্তোষী সেনগুপ্ত, মহাদেব মন্ডল, মাধবী চক্রবর্তী, মোহাম্মদ ইলিয়াস, কুমার উদয়, সুজিত হালদার, কুমার শুভজিৎ ও দুষ্টু মিষ্টি নায়িকা মিস স্নেহা, মুখ্যযন্ত্রী সুব্রত মল্লিক, তবলাবাদক শুভেন্দু মাল ও অক্টোপ্যাড মাস্টার পাপ্পু, সাজসজ্জায় সুখদেব বরুণ রবি, চন্দন স্বপন নারায়ণ মদন, নন্দকুমার ও দক্ষিণ 24 পরগনা বুকিং অফিস ম্যানেজার তপন পরামানিক, দল ম্যানেজার তরুণ ভট্টাচার্য, অফিস ম্যানেজার অমর কোলে, দল পরিচালক দীপক ভট্টাচার্য। মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হচ্ছে মিতালি চক্রবর্তী সম্পাদিত, নির্দেশিত ও অভিনীত আমাদের আজকের যাত্রাপালা নারী আমি খেলনা নই। নারী আমি খেলনা নই, নারী আমি খেলনা নই। আমি ওষুধ খাবো না। কেন কেন তোমরা আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ? আমি কি অন্যায় করেছি? আমি তোমাদের ভালোবেসেছি, তোমরা যা চেয়েছো আমি তো তোমাদের তাই দিয়েছি, কিন্তু আজ এভাবে আমাকে কষ্ট দিয়ে আর কি পেতে চাইছো তোমরা? না না না, আমি ওষুধ খাবো না। কিছুতেই চলে গেল, চলে গেল, সারা শরীর চলে গেল। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! সহ্য হয় না। ওই চৌধুরী বাড়ির মালিক সনাতন চৌধুরীর আত্মচিৎকার রোজ রাতের বেলা শোনা যায়, কিন্তু কিন্তু কি করে উনি এমন পাগল হলেন
তার খবর আজও কেউ জানে না। নিশ্চয় নিশ্চয় এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। পুলিশ, এত রাত্রে পুলিশ? না না, আমার এখানে থাকাটা ঠিক হবে না। আমাকে সন্দেহ করতে পারে। আমি পালাই। দাঁড়ান, এই যে আপনাকে বলছি দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ, এখানে আপনি ছাড়া তো আর কেউ নেই। বলুন। আরে আপনি আপনি তো সেই বছর 5 আগে আপনার মেয়ের খুনের ঘটনা নিয়ে থানায় গিয়েছিলাম, কোনো সুরা হয়নি। আমার মেয়ের আত্মা আজও শান্তি পায়নি। কাঁদবেন না, কাঁদবেন না। আমাদের আগের অফিসারের ডায়েরি পড়ে আমরা তো সব রকম সহযোগিতা করেছিলাম, কিন্তু কোনো প্রমাণ আমরা পাইনি। আর যেটা পেয়েছিলাম সেটা আত্মহত্যা। অফিসার না, আত্মহত্যা নয়। আমার মেয়ে মল্লিকা শহরে পড়াশোনা করে গ্রামে ফিরছিল। মামারা মেয়েটাকে নিয়ে আমি খুব সুখে ছিলাম। এক ঘটনা মারফত ওই সনাতন বাবুর ছেলে সাগরের সঙ্গে ওর বিয়ের পাকা কথা হয়। বিয়ের মাত্র কদিন আগে আমার মেয়েটা, দেখুন, আমার মেয়ের খুনের ঘটনা কোনো প্রমাণ হয়নি, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। তারপর 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 কি হলো বলুন। তারপর থেকে ওই সনাতন বাবুকেও আর বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি। আর ওনার ছেলে সাগর সারাদিন মদ খেয়ে মাতাল হয়ে ওই নদীর পাড়ে ঘুরে বেড়ায় আর আপন মনে গান গায়। অদ্ভুত ব্যাপার। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে। স্বপ্ন হলো যে আজ আলেয়া শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দু নয়নে। স্বপ্ন হলো যে আজ আলেয়া শুধু এ জীবনে, আলোকের ছলনাতে আধার পেলাম দু নয়নে। তোরি মোর ডুবে গেল তীরের সীমার কাছে এসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া। এমন ঘটনাগুলো আপনি এতদিন পুলিশে জানাননি? জানিয়ে লাভ, তাতে আমার কোনো ক্ষতিপূরণ হতো কি? যদি আমার মেয়ের খুনের তদন্ত হতো
খুনি শাস্তি পেত, তাহলে বিচার পেয়ে আমার মল্লিকার আত্মা চিৎকার করে বলতো, নারী আমি খেলনা নই, নারী আমি খেলনা নই, নারী আমি খেলনা নই। খেলনা 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 মনে করেছে পুলিশদের, আমাদের নিয়ে খেলা খেলছে। সরকারি চাকরি করে যেটুকু মাইনে পাই তা নিয়েই দিন রাত জনগণের সেবা করছি, তারও কোনো মূল্য নেই। ছেড়ে দেবো, ছেড়ে দেবো। সরকারের দেওয়া এই পোশাক, মাইনে, ক্ষমতা, প্রয়োজন হলে আমি এই চাকরিটাই ছেড়ে দেবো। স্যার এ আপনি কি বলছেন স্যার? এই বাজারে এই রকম একটা সরকারি চাকরি আপনি ছেড়ে দেবেন? তো কি হয়েছে? না মানে ওই সরকারি স্কুলে যারা পড়ায় তারা হলেন শিক্ষক, কিন্তু সরকারি চাকরি। আবার ধরুন ওই সরকারি হাসপাতালে যারা রুগী দেখে তারা হলেন ডাক্তার, কিন্তু সরকারি চাকরি করেন। আর আমরা পুজো করি না মানে সঞ্জয়, এতক্ষণ ধরে তুমি যাদের উদাহরণ দিলে তারা কিন্তু কেউ পুজো করে না, করে সরকারি চাকরি। তাই তো সরকারি ডাক্তার কিংবা শিক্ষক তারা ধর্মঘট করে। কিন্তু তুমি কোথাও কোনোদিনও দেখেছো আমরা অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট ধর্মঘট করেছি? দুর্গা পূজা, কালী পূজা কিংবা ঈদের পবিত্র দিনে আমরা আমাদের পরিবার ছেড়ে ডিউটি করি, আর জনগণ তাদের পরিবার নিয়ে আনন্দ করে ওই হাই রোডের উপরে গাড়ি দাঁড় করিয়ে। যদি কোনো পুলিশ অফিসার 100 কিংবা 200 টাকা ঘুষ নেয়, সেটা পিছনে বসে থাকা আরোহীর চোখে পড়ে, কিন্তু সামনের গাড়ির ড্রাইভার যে সিট বেল্ট না পরে গাড়ি চালাচ্ছিল সেটা তাদের নজরে পড়ে না। স্যার তুই একজন করাপ্টেড পুলিশ অফিসারের জন্য আজ গোটা পুলিশ ডিপার্টমেন্টটাই পাবলিকের কাছে হয়ে গেছে ক্রিমিনাল। আমি দেবাঞ্জন সান্যাল জীবনে কোনোদিনও ঘুষ নেওয়া তো দূরের কথা, আমি কারোর কাছ থেকে 1 প্যাকেট মিষ্টি পর্যন্ত নিইনি। আর এসব দেখে আমার এই মনটা বড় ভেঙে পড়েছে। এই গোটা সিস্টেমের কোরাস্তান দেখে আমার এই চাকরিটা করতে ইচ্ছা করছে না। আসলে সরকারি ভাষায় এটা চাকরি হলেও আমার কাছে এটা ন্যায়, নীতি, আদর্শের পূজা। সে আপনি আমি আর কি করতে পারি বলুন স্যার? চেষ্টা, কিন্তু এত চেষ্টার পরেও তাকে আমরা গ্রেপ্তার করতে পারছি না। গ্রেপ্তার? না মানে কাকে গ্রেপ্তার করতে পারছেন না স্যার? গঙ্গা, ওই গঙ্গাকে আমরা গ্রেপ্তার করতে পারছি না। গঙ্গা? ও তার মানে ওই মেয়েটা যার নামে থানায় কাঁড়ি কাঁড়ি কমপ্লেন, একটা জাত চিটিং বাচ্চা। তাছাড়া আর কি? ঠিকই বলেছেন স্যার, ঠিকই বলেছেন। ওই মেয়েটা কখন, কোথায়, কি করে, কি নামে যায় আমরা কিছুতেই ধরতে পারছি না। ধরতে হবে সঞ্জয়, ওকে ধরতেই হবে। আর ওকে ধরতে না পারলে আমাদের এই খাকি পোশাকের কোনো মর্যাদাই থাকবে না। তাই গঙ্গাকে গ্রেপ্তার করতেই হবে। সে তো হবেই স্যার, সে তো হবেই। তবে স্যার কাল রাতে টহলে বেরিয়ে আমি একটু ওই বামুনপাড়ার দিকে গিয়েছিলাম স্যার, সেখানে একটা আশ্চর্য ঘটনা জানতে পারলাম স্যার। এই আশ্চর্য ঘটনা সঞ্জয়? স্যার ওই বামুনপাড়ার এক বয়স্ক ভদ্রলোক বছর 5 আগে তার নিজের মেয়ে মল্লিকার খুনের ব্যাপারে বলতে এসেছিল স্যার। বামুনপাড়া, মল্লিকা? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ওটা তো খুন নয়, ওটা তো আত্মহত্যা বলে প্রমাণিত। তাছাড়া এই থানায় যিনি আগের অফিসার ছিলেন তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। মেয়েটি নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, যদিও তার লাশটা পাওয়া যায় না। না স্যার না, কালকের এই ঘটনা শোনার পর এই বিষয়ে কিন্তু আমার সন্দেহ হচ্ছে স্যার যে এটা আত্মহত্যা নয় স্যার। কেন? স্যার কাল রাতে ওই মল্লিকার বাবার সাথে আমার দেখা হয়েছিল স্যার। হ্যাঁ, প্রথমে দেখে পাগল বলে মনে হয়েছিল, কিন্তু প্রশ্ন করতে উনি বললেন। কি বললেন? ও মাই গড! তার মানে চৌধুরী পরিবারে বিয়ে হওয়ার কিছুদিন আগে মল্লিকা মারা যায়। মেয়েটা শিক্ষিতা, বিয়েতে অমত থাকলে বাবাকে জানাতে পারতো। তবে সাগর? হ্যাঁ স্যার, তারপর থেকে সাগর বাবু মাতালের মতো নদীর ধারে ধারে ঘুরে বেড়ায় আর আপন মনে গান গায়। আর সনাতন বাবুর নাকি পাগলের মতো অবস্থা। বুঝলাম সঞ্জয়। কি বুঝলেন স্যার? একই মা গঙ্গা, তার উপরে আবার সাগর, মানে জলে ডুব দিতেই হবে। স্যার কোন কেসটা আপনি আগে ধরবেন, সাগর না গঙ্গা? কান টানলেই মাথা আসবে সঞ্জয়। আগে কানটাকে ধরার চেষ্টা করো, মাথা এমনিতেই তোমার কাছে এসে ধরা দেবে। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমি ওষুধ খাবো না। চলে যা এখান থেকে, চলে যা। এ কথা বললে চলবে? ওষুধ না খেলে তুমি যে সুস্থ হবে না। কিন্তু এই বাড়ির কেউ তো চায় না আমি সুস্থ হই। এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওষুধের নাম করে তোমরা ওই বিষ আমার শরীরে একটু একটু করে ঢুকিয়ে দিচ্ছ। তুমি? হ্যাঁ,
যে আমি ওই ওষুধ খেলে আমার সারা শরীর জ্বলে পুড়ে যায়, আর সেই জ্বালা সহ্য করতে না পেরে আমি কেমন কাহিল হয়ে পড়ি, চোখে নেমে আসে ভয়ঙ্কর ঘুম, তারপর আস্তে আস্তে আমার শরীরটা অসাড় হয়ে যায়। আমি রোজ ভাবি ভোরবেলা উঠে ওই সূর্যটাকে আমি নতুন করে দেখব, কিন্তু না না না, ওই সূর্যটাকে আর আমার নতুন করে দেখা হয়ে উঠল না। এই চার দেওয়ালের মধ্যেই আমি বন্দি থাকি। না না না, আমি ওষুধ খাবো না, চলে যা এখান থেকে, চলে যা। কিন্তু তুমি ওষুধ খাওনি শুনলে সাবিত্রী ম্যানেজার বাবু খুব রাগারাগি করবে। ওরা বলেছে এই ওষুধ না খেলে তুমি সুস্থ হবে না, আরো পাগল হয়ে যাবে। না না, আমি পাগল নই, ওই ওষুধই আমাকে পাগল করে তুলেছে। চুপ, ওরা শুনতে পেলে কি করবে? কি করবে ওরা শুনতে পেলে? আমাকে মারবে, তাই তো? আমাকে মারবে। আমায় ক্ষমা করবেন স্যার, আমি তো আপনাকে মারতে চাই না, আমি তো আগে আপনার কথাই মানতাম, কিন্তু যবে থেকে ম্যাডাম মানে আপনার স্ত্রী সেই জায়গায় এসেছেন, তাই আর আজ্ঞা পালনের জন্য যজ্ঞেশ্বর ঈশ্বর যোগে। দাদু চেঁচামেচি কিসে? ওষুধ খেতে চাইছে না। সে কি? কেন স্যার? ওই ওষুধ খেলে আমার বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে, আর আমার মাথার মধ্যে সেই একই রকম আগুন জ্বলে ওঠেছে। যখন আপনি ওষুধ খেতে চান না তখন, কিন্তু আপনার আগুন আর আমার আগুনের মধ্যে যে একটা তফাৎ আছে, আপনার আগুনটা হচ্ছে ওই দেশলাই কাঠির আগুন, ফু দিলে নিভে যাবে, আর আমার আগুনটা হচ্ছে চিতার আগুন, আর মাংসগুলোকে ছাই না করে নিভবে না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। ওষুধটা তুমি খেয়ে নাও। না না না, ওই ওষুধ আমি খাবো না। শুধু মুখে কাজ হবে না ম্যানেজার বাবু, ওকে চাপকাতে হবে। এই নিন চাবো। বারে বা, এই যুগে সতী সাধ্যী স্ত্রী বা, তোমরা লক্ষ্মী হয়ে এই সংসারে আসো ঠিকই, তারপর সংসারের স্বার্থটুকু আলাদা করে দিয়ে অলক্ষ্মী হয়ে এই সংসারটাকে শুধু ভাঙার চেষ্টাই করে থাকো। তাই তো অন্নপূর্ণা হয়ে পতিকে পরম গুরু মনে করে তার মুখে অন্ন তুলে দাও না, বরং পতিকে গৃহপালিত পশু মনে করে তাকে মারার জন্য একটা বেতনভুক কর্মচারীর হাতে তুলে দাও চাবুক। বাবা রে বাবা, কে যে তোমার নাম সাবিত্রী রেখেছিল আমি জানি না, কিন্তু আমি হলে। কি হলো ম্যানেজার বাবু, আপনি কি এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবেন? তা কি করবো ম্যাডাম? সেটা আমাকে বলে দিতে হবে। পুজো করুন, পুজো। ও পুজো? আমি আবার দু রকম সিস্টেমে পুজো করে থাকি, এক ফুল বেল পাতা দিয়ে, আর দুই বাজিয়ে। যজ্ঞেশ্বর, ঈশ্বর যোগে। খুব লেগেছে না? আরে খুব লেগেছে, বুঝতে পারছি। আচ্ছা এবারে আপনি বলুন তো যে আপনি এবার ওই ওষুধটা খাবেন কি খাবেন না? না না না, ওই ওষুধ আমি খাবো না। এই কি বললি? ভাবি না, বল ভাবি না, বল। দাঁড়ান ম্যানেজার বাবু, আমি বলছি উনি ওষুধ খাবে। না, ওই ওষুধ আমি খাবো না। চাবুকের মার খেয়ে যন্ত্রণা সহ্য করাচ্ছে, ওষুধ খেয়ে যন্ত্রণা ভুলে থাকা অনেক ভালো। চলো চলো, ঘরে গিয়ে ওষুধটা খেয়ে নেবে, চলো। আরে যাও, ওকে ঘরের ভেতরে নিয়ে যাও, আর খেয়াল রেখো ও যেন ওষুধটা খেয়ে নেয়। যাচ্ছি, আজ আমি চলে যাচ্ছি সাবিত্রী, কিন্তু যাবার আগে আমি একটা কথা বলে যাই সাবিত্রী, এ দিন কিন্তু বেশি দিন চলবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। চলো, ভেতরে চলো। আরে যাও,
শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না, এই পুরো ভামটা মরলে বাঁচি। মরবে ম্যাডাম, মরবে। আমি যেইভাবে কুমিরের মতো খাল কেটে ধীরে ধীরে এগোচ্ছি, তাতে চৌধুরী এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির মালিক ওই সনাতন চৌধুরী আবার নতুন করে জন্মাবে। কে জন্মাবে? হ্যাঁ, কে জন্মাবে? আপনি বললেন জন্মাবে। ও হ্যাঁ, মানে আমি বললাম যে এই জন্মে মরে বড় জন্মে জন্মাবে। আরে ম্যাডাম, খালি বর্তমানের কথা ভাবলে হবে, ভবিষ্যৎটাও তো ভাবতে হবে নাকি? শুধু কি? শুধু আপনি আপনার বড় ছেলে, মানে আপনার সৎ ছেলে ওই সাগর বাবুর দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। মদের বোতল ওনার হাতে দিয়ে যা করবার তা তো আমি করেইছি, বাকিটা কিন্তু ম্যাডাম আপনার দায়িত্ব। কিন্তু এত মদ খাওয়ার পর সাগরের জ্ঞান কিন্তু টনটনে, বাজে কথা বলতেও ছাড়ে না। তাহলে মদের সাথে যেটা মিশিয়ে খাওয়াই তার ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে ম্যাডাম। আরে মিষ্টি কথা সৃষ্টিকর্তা এই যজ্ঞেশ্বর, ঈশ্বর যোগে তো আছে। জীবন কত মধুরে জীবন, জীবন ভালোবাসারে জীবন, নয়ন দেখেছে আশার শ্রাবণ, কান্না হাসির গোলায় দুলেছে প্রাণের ঝুলন, এই তো জীবন, জীবন কত মধুরে জীবন, জীবন ভালোবাসারে জীবন। সুখে আর দুঃখে জীবনের এই খেলা ঘর, কখনো রাঙানো রঙে কখনো ভেঙেছে ঘর, কান্না হাসির গোলায় দুলেছে প্রাণের ঝুলন, এই তো জীবন, জীবন কত ব্যথারে জীবন, জীবন তবু মধু এ জীবন। এ কি সাগর, তুই এই সাত সকালে মদ খেয়েছিস? ও আপনি? হ্যাঁ, খেয়েছি খেয়েছি খেয়েছি। কারণ এই মদের বোতলে বলুন কিংবা কোনো দোকানে বা কোনো বইয়ের পাতায় কোথাও কিন্তু লেখা নেই যে সূর্য অস্ত না গেলে কেউ মদ স্পর্শ করবেন না। একদম ঠিক কথা বলেছেন সাগর বাবু। আরে আরে, আরে, যজ্ঞেশ্বর বাবু যে ঈশ্বর যোগেছে। এই না না না, আমার আবার কিছু যোগ করতেই লাগে না, একদম নিট হলে না ভীষণ ভীষণ ভালো। অবশ্যই স্যার, আপনি চালিয়ে যান, আপনাকে সাপ্লাই দেওয়ার জন্য আমি তো আছি নাকি। এ আপনি কি বলছেন ম্যানেজার বাবু? সাগর এইভাবে মদ খেয়ে ঘুরে বেড়ালে আমাদের বংশের মুখে যে চুন কালি পড়বে। আপনারা হলে এই চৌধুরী বাড়ির ছেলে। চৌধুরী বা চৌধুরী বাড়ি, বংশমর্যাদা, দ্বিতীয় বিবাহ। দেখুন, ওই বংশমর্যাদার মেকি আগুনে আপনার আগুন পোহালেও আমি কিন্তু ওই আগুনের শিকাটাকে একদম একদম সহ্য করতে পারি না, জানেন। আপন মাকে কেড়ে নিয়ে ঈশ্বর ঈশ্বর প্রথম ধাক্কা দিল, আপনাকে আপনাকে বিয়ে করে বাবা দ্বিতীয় ধাক্কা দিল। ভেবেছিলাম বিয়ে হবে, সংসার হবে, কিন্তু কিন্তু সেটাও তো আর হলো না। বিয়ের মাত্র কদিন আগে আমার হবু স্ত্রী মারা গেল। ভাবছিলাম কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না, জানেন। শেষে ওই
মদ কিন্তু আমাকে নিজের পায়ে দাঁড়াতে শেখালো, নিজের পায়ে। সাগর, আমার সামনে দাঁড়িয়ে মদ খেয়ে মাদরামা করতে তোর লজ্জা করছে না? ভুলে যাস না আমি তোর মা। আপনি মা? এই আপনি কিন্তু আমাকে হাসালেন। আপনি মা? যে মহিলা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে এ সমাজ তাকে বলে মা। আপনি কি আমাকে গর্ভে ধারণ করেছেন? যে মহিলা অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করার পরেও সন্তানের সাথে এই পৃথিবীর চাঁদ সূর্যের পরিচয় করিয়ে দেয় এ সমাজ তাকে বলে মা। আপনি কি আমার জন্য সে যন্ত্রণা ভোগ করেছেন? যে মহিলা অসহ্য গর্ভ যন্ত্রণার পরে নিজের সন্তানকে নিজের বুকের দুধ খাইয়ে এই পৃথিবীর বুকে এক পা করে হাঁটতে শেখায় এ সমাজ তাকেই তো বলে মা। আপনি কি সেই দুধ আমাকে কোনোদিনও খাইয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছিলেন তো দেবকী, কিন্তু তাকে সঠিকভাবে লালন পালন করে মা আখ্যা পেয়েছিলেন তো মা যশোদা। আপনি কি কোনোদিনও কোনো অবস্থার মধ্যেই আমার জন্য সেটুকু করতে পেরেছেন বলুন? দাদার গায়ে তুমি হাত তুললে, আঘাত করলে। একদম ঠিক করেছে রে বোন, একদম ঠিক করেছে। আসলে কি জানিস বাপরে, উনি উনার নিজের মাতৃত্বটা একটু দেখিয়ে